ইন্দুর বিয়ের গায়ে হলুদের তত্ত্বে কেন কেউ বিষপাতা পাঠালো সেটা জানার আগ্রহই ইন্দু বিয়েটা ক্যান্সেল না করে সৌগতর বউ হয়ে দাশগুপ্ত বাড়িতে আসে। এর আগের দুটো সিজনে তত্ত্বে কে বিষপাতা পাঠালো, দুধে আলতার পাত্রে গরম দুধ, লেবু কেই বা রাখলো সেটা আমরা জেনেই গেছি। ইন্দু সিজনের তৃতীয় পার্টে আমরা জানব বনেদি বাড়ির কোন কেচ্ছা এতদিন লুকিয়ে রাখা হয়েছিল, লাবণী আর কুশির সন্তানের পিতৃ পরিচয়ই বা কী। হ্যালো এভরিওয়ান, সকলকে সৌমিস ফিকশনাল ওয়ার্ল্ডে স্বাগত। আমার আনা মুভি এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়া তোমরা আর কোন মুভি বা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন শুনতে চাও কমেন্টে জানাও। তাহলে চলো এবার শুরু করা যাক ইন্দু 3 এর এক্সপ্লেনেশন। রাত্রে ইন্দু ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখে, যেখানে সে সুজাতাকে বলতে শুনছে, বৌদি তুমি লাবণীর কাছে চলে যাও। পরক্ষণে ইন্দুর শাশুড়ি যেন তাকে বলছে, তার একটা ছেলেকে খেয়েও ইন্দুর শান্তি হয়নি, এখন আবার আরেকটা ছেলেকে চাই। বলেই নৌকার বাট দিয়ে আঘাত করে ইন্দুর মাথায়। ইন্দু জলে পড়ে যায়। এই দুঃস্বপ্নের রেশ কাটাতে ইন্দু স্নান করতে চলে যায়। হঠাৎই বাইরে থেকে সুন্দরী তাকে জোরে জোরে ডাকতে থাকে। সে বলছে, এসে দেখো পুলিশ ছোটদা অর্থাৎ সুজাতাকে নিয়ে চলে যাচ্ছে। ইন্দু তাড়াতাড়ি শাড়ি পরে ছুটে বেরিয়ে এসে দেখে পুলিশের গাড়িটা বেরিয়ে গেল। সুন্দরী বলে, ওরা কি এমন প্রমাণ পেল যে ছোটদাকে ধরে নিয়ে গেল? কাল রাতেও তো অনেক কিছু করলো, কিন্তু কোনো প্রমাণ তো পাইনি। এবার আমাদের ফ্ল্যাশব্যাকে গতকাল রাতের ঘটনা দেখানো হয়, যখন চারু মৃত অবস্থায় উঠোনে পড়েছিল। পুলিশকে খবর দিলে পুলিশ এসে সুজাতার ওপর কিছুটা সন্দেহ প্রকাশ করে। তাতে ইন্দু বলে, চারুর বডি দেখে জেঠিমা যখন সকলকে ডাকে তখন সুজাত তার সামনেই ছিল। সে অফিসারকে চারুর এ বাড়ির বাইরে দাঁড়িয়ে এ বাড়ির দিকে তাকিয়ে থাকার কারণটা খোঁজ নিতে বলে। তাতে অফিসার ইন্দুকে জিজ্ঞাসা করে, এটা ইন্দু কি করে জানলো? ইন্দু বলে, এটা তাকে জেঠু বলেছে। পুলিশ এবার জেঠুকে জিজ্ঞাসাবাদ করতে আসে, কিন্তু জেঠু যেহেতু তখন আফিমের নেশায় ছিল, তাই তার থেকে সেভাবে কিছুই জানা যায় না। সুজাত নিজে থেকেই অফিসারের সাথে থানায় যাবে বলে। থানায় যাওয়ার আগে সুজাত ইন্দুর ঘরে এসে ইন্দুকে কুশির খেয়াল রাখতে বলে যায়। সে ইন্দুকে সবার দেখভাল করতে এখানে থেকে যেতে বলে। তাতে ইন্দু প্রশ্ন করে, এভাবে কেন বলছো? মনে হচ্ছে অনেক দিনের জন্য চলে যাচ্ছ। তাতে সুজাত বলে, আজ হয়তো সে ফিরে আসবে, কিন্তু কাল সকালে আবার চলে যেতে হবে। যেতে তো হবেই। বলেই সুজাত ইন্দুকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সুজাত বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিহির এসে ঘরে ঢোকে। সে ইন্দুকে বলে, এবার কার পালা বলুন তো? আপনাকে ছাড়া মনে হচ্ছে এবারে সবাই মারা পড়বে। ইন্দু বলে, কেন? সে বাদ কেন? তাতে মিহির বলে, আপনিই একমাত্র পিওর আউটসাইডার। আপনি দুটো গল্পের একটাতেও নেই। তাতে ইন্দু প্রশ্ন করে, কোন দুটো গল্প? আর কদিন আগেই আপনি আমাদের দুজনকে আউটসাইডার বলছিলেন, হঠাৎ আজ নিজেকেই আউটসাইডের দল থেকে বাদ দিলেন যে? এবার মিহির বলে, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা হলো, এ বাড়িতে দুটো আলাদা বৃত্তে দুটো আলাদা গল্প চলছে, আর বৃত্ত দুটো কোনো একটা মাত্র পয়েন্টে এসেই মিশছে। ইন্দু তার কথার মানে বুঝতে পারেনি দেখে মিহির বলে, বুঝতে পারেনি নিশ্চয়? অবশ্য বুঝতে না পারাতেই মঙ্গল। ইন্দু জিজ্ঞাসা করে, কার মঙ্গল? মিহির বলে, দাশগুপ্ত বাড়ির। এবার মিহির কতগুলো হেয়ালি করে কথা বলে। সে বলে, এ বাড়িতে কখন ইনসাইডার আউটসাইডার হয়ে যায়, আবার কখনো উল্টোটা হয়। বৃত্তগুলো মিলতে গিয়েও মিলতে পারে না। ওদিকে সুজাতকে পুলিশ ধরে নিয়ে গেছে জানতে পেরে কৌশানী অশান্ত হয়ে ওঠে। তাকে পুষি সুন্দরী কেউই সামলাতে পারছে না দেখে ছোট্ট বুলবুলি এক ছুট্টে ইন্দুর ঘরে চলে আসে। ইন্দু বুলবুলির কথা শুনে কৌশানীর ঘরে চলে যায়। বুলবুলিও ইন্দুর পেছন পেছন যেতে নেয়। তখনই মিহির বুলবুলিকে আটকে বলে, রাত জেগে জেগে চোখের নিচে তো কালি পড়ে গেছে। বুলবুলি বলে, সে রাত জেগে খারাপ ছেলেদের থেকে মাকে পাহারা দেয়, কারণ খারাপ ছেলেরা রাত জাগে। মিহির বুলবুলিকে বলে, তোর মা একটা কথা বলে যে ভালো মেয়ে ভালো না, আর আমি বলি খারাপ ছেলে খারাপ না। ইন্দু এলে কুশি বারবার তাকে বলতে থাকে, বুকাইকে বুকাইয়ের হাত থেকে বাঁচা। ইন্দু তার মাথায় তেল লাগাতে গেলে সে তেলের শিশিটাও ফেলে দেয়। অফিসার ওদিকে থানায় সুজাতকে তার আর চারুর সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করে। তাতে সুজাত জানায়, সে বা সৌগত
কেউই চারুকে ভালোবাসেনি। চারু হয়তো সৌগতকে ভালোবাসতো। সুজাত অফিসারকে তাকে অ্যারেস্ট করতে বলে। এতক্ষণ আমাদের গতকাল রাতের ঘটনা দেখানো হচ্ছিল। এবার সিন বর্তমানে ফেরে। শাশুড়ির চিৎকারে ইন্দু বাড়ির ভেতরে ঢুকে দেখে তার শাশুড়ি খুশির বাবা মাকে দুষতে থাকে গতকাল রাতে সদর দরজা খোলা রাখার জন্য। তারা যেহেতু গোটা নিস্তলাটা জুড়ে থাকে, তাই বাড়ির দরজা খুলে রাখার জন্যই যেহেতু ওই চারু বলে মেয়েটি বাড়িতে ঢুকেছে এবং এখানে খুন হয়েছে, আর তার জন্য সুজাতকে পুলিশ ধরে নিয়ে গেল, এই ভেবেই উনি ওনাদের এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। খুশির বাবা সম্পর্কে বড় হয়েও ইন্দুর শাশুড়ির পায়ে ধরে তাদের এখানে থাকতে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। কিন্তু ইন্দুর শাশুড়ি তো কোনোভাবেই ওদের এখানে থাকতে দিতে নারাজ। ইন্দু খুশির বাবাকে ধরে তোলে এবং এভাবে নরম হয়ে ক্ষমা চাইতে বারণ করছে শুনে ইন্দুর শাশুড়ি চায় তার উপর চোটে। উনি ইন্দুকেও বেরিয়ে যেতে বলেন। মিহির ওনাকে শান্ত হতে বলায় উনি মিহিরকেও চাকরি খুইয়ে এ বাড়িতে থাকা খাওয়ার জন্য অত্যন্ত অপমান করেন। তিনি মিহিরকে তার বউ বাচ্চাদের নিয়ে বেরিয়ে যেতে বলেন। ঘরে যাওয়ার আগে উনি জ্যাঠামশায়ের শেষ সম্বল দোকানটাও ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে বলেন। ওনার পেছন পেছন কাজের লোক গৌরও ঘরে চলে যায়। ইন্দু সুজাতর জামিনের জন্য মিহিরের সাহায্য চাইলে মিহির পরিষ্কার না করে দেয়। ইন্দুর শাশুড়ি ঘরে গিয়ে ফোন করে ইন্দুর মাকে বলে এখানে এসে ইন্দুকে নিয়ে যেতে, নয়তো উনি ইন্দুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। ইন্দু এ ঘরে এসে তার শাশুড়িকে বলে সে সুজাতকে জামিনে ছাড়িয়ে আনতে চায়, তাই এ বাড়ির যদি কোনো চেনা উকিল থাকে তার নম্বরটা যেন তাকে দেওয়া হয়। কিন্তু ইন্দুর শাশুড়ি প্রথমে রাজি না হলেও ইন্দু কৌশল করে নম্বরটা ঠিক আদায় করে নেয়। গৌর বলে সেও যাবে থানায়। এরপর ইন্দু উকিলবাবুকে নিয়ে থানায় হাজির হয়। উকিলবাবু ফর্মালিটি পূরণ করলে সুজাতকে লকআপ থেকে সেখানে নিয়ে আসা হয়। অফিসার জানায় তিনি তো কাল রাত্রে সুজাতকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছিলেন, কিন্তু আজ সকালে সুজাত নাকি নিজেই ফোন করে ওনার কাছে কনফেস করেছে যে গতকাল চারু মুখার্জিকে সেই খুন করেছে, আর তার প্রমাণও নাকি সে দেবে। তাই তো তিনি সুজাতকে অ্যারেস্ট করেছেন। তাতে উকিলবাবু সুজাতর কিছু মেডিকেল টেস্টের রিপোর্ট পেশ করে বলেন সুজাতর স্ত্রী মারা যাওয়ার পর থেকেই ও কখন কি বলে তার ঠিক নেই, ওর মানসিক পরিস্থিতি ভালো নয়। তাতে সুজাত ছাড়া পায়। বাড়ি ফিরতে ফিরতে সুজাত ইন্দুকে জিজ্ঞাসা করে এই ডক্টরের সার্টিফিকেটের আইডিয়াটা কার ছিল, তোমার? তুমি কি আমায় পাগল প্রমাণ করতে চাইছো? তাতে ইন্দু বলে দরকার পড়লে করতে হবে। তুমি কেন অন্যের দোষ নিজের ঘাড়ে নিচ্ছ? সুজাত বলে কেন, তোমায় কে বলল? ইন্দু বলে দিদি বলেছে তোমায় তোমার হাত থেকে বাঁচাতে। সুজাত বলে আমায় বাঁচানো সম্ভব না, পুলিশ ঠিক প্রমাণ পাবে। সুজাত বাড়ি এলে ইন্দুর শাশুড়ি ঠাকুরঘর থেকে বেরিয়ে ছেলেকে নিয়ে ঘরে চলে যান এবং সেদিনের সন্ধ্যা পুজোর দায়িত্ব ইন্দুকে দিয়ে যান। পুজো শেষ করে ইন্দু ঠাকুরের পাঁচালি পড়তে গেলে বইয়ের মধ্যে থেকে একটা চিরকুট পায়, যেখানে লেখা ছিল বাঁচাতে চাইলে ঠিক রাত 12টায় ছাদে। ইন্দু বুঝতে পারে সে তো আজ হুট করে পুজো করতে এসেছে, তার তো আজ পুজো করার কোনো কথাই ছিল না। তবে এই চিরকুটটা তার শাশুড়ির জন্যই কেউ নিশ্চয় রেখে গেছে। সুজাতর মা তাকে ঘরে নিয়ে গিয়ে বলে যেন সে আর কুশিদের এ বাড়ি থেকে তাড়ানোতে অমত না করে, কিন্তু সুজাত কিছুতেই তাতে রাজি হয় না। ওদিকে পুষি কাঁদতে কাঁদতে নিজের সব জিনিসপত্র গোছাতে থাকে। সেখানে ইন্দু এসে পুষির কাছে মিহিরের ল্যাপটপটা কোথায় জানতে চায়। পুষি বলে ওটা খারাপ হয়ে গেছে। ইন্দু এ বাড়িতে সুজাত ও মিহিরের ছাড়া আর কার ল্যাপটপ আছে জানতে চাইলে পুষি বিরক্ত হয়ে বলে সে এখনও কেন এত অপমান সহ্য করে এ বাড়িতে পড়ে আছে, তার তো যাবার জায়গা আছে। ইন্দু প্রশ্ন করে তোমার থাকার জায়গা নেই তো কোথায় যাচ্ছ? পুষি বলে শেষবারের মতো একটা চেষ্টা করবে সে। কাল তাদের এসব ব্যাগপত্র নিয়ে বেরোতে দেখে যদি তার মায়ের একটু দয়া হয়। ইন্দু বলে তোমার উপর দয়া হলেও জেঠুরা কোথায় গিয়ে উঠবে? তাতে পুষি বলে জেঠু দোকানের সমস্ত আয়তো মায়ের হাতে তুলে দিত, এখন যে একটা উকিল অ্যাপয়েন্ট করে মামলা করবে তারও তো টাকা রাখেনি। এছাড়াও সে ইন্দুকে সৌগতর ল্যাপটপের কথা জিজ্ঞেস করে। ইন্দু তা শুনে বেশ অবাক হয়, সে জানতই না সৌগতর ল্যাপটপ আছে। সে ঘরে গিয়ে তন্ন তন্ন করে ল্যাপটপটা খুঁজতে থাকে। তখন সুজাতও সেই ঘরে আসে, আর তার থেকেই ইন্দু জানতে পারে এ বাড়িতে শুধু সুজাত মিহিরের নয়, পুষিরও একটা ল্যাপটপ আছে। এটা জেনে ইন্দু তো বেশ অবাক হয়। এবার ইন্দু ওই চিরকুটটা সুজাতকে দেখায়।
ইন্দু এরপর জেঠুর ঘরে ঢুকে দেখে গৌর গোটা আলমারির জামাকাপড় বের করে ফেলতে থাকে কুশিদের এ বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। ঠিক তখনই কলিং বেলের আওয়াজে ইন্দু গেট খুলে দেখে তার মা এসেছে। ইন্দু ঠিক করে সে তার মায়ের সাথেই চলে যাবে, আর তার যাওয়ার আগে তার শাশুড়িকে ওই চিরকুটটা ধরিয়ে দেয়। সেটা দেখে ভয় পেয়ে উনি আর কিছুই বলেন না। সুন্দরী সুজাতর মায়ের মাথায় যে তেলটা মালিশ করছিল সেটার বোতল দেখে ইন্দু সুন্দরীকে জিজ্ঞাসা করে, এই তেলটা কাল পুষির ঘরে ছিল না? সুন্দরী বলে, এমন অনেক তেলের শিশি এ বাড়িতে আছে, আর এগুলো জেঠুর দোকানের তেল। ইন্দু কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করে, জেঠুর কি মুদিখানার দোকান? তাতে সুন্দরী বলে, মুদিখানার দোকান নয়, তবে তেল সাবান তালমিছরি। এটুকু বলতে বলতেই ইন্দুর শাশুড়ির ধমকে সে থেমে যায়, কারণ চিন্তায় ওনার মাথা যন্ত্রণা করছে। সুন্দরী বলে, সে তো তেল মালিশ করে দিচ্ছে, এবার ভালো ঘুম হবে। ইন্দুও তার মাকে নিয়ে বেরিয়ে যায়। ঠিক রাত 11:55 গৌর এসে ইন্দুর শাশুড়িকে ডেকে দেয় ছাদে যাবার জন্য। এরপর নিস্তব্ধ গভীর রাতে সাদা কাপড় পরে একজন ছাদে আসে। তার পিছু পিছু আসে গৌর। গৌর ঠিক যখন সাদা কাপড় পরিহিতা মহিলার ঘাড়ে হাত রাখতেই যাবে, তখনই সুজাত এসে ছাদের লাইটটা জ্বালায়। পেছন পেছন ইন্দুও আসে। তাকে দেখে গৌর বিরক্ত হয়ে বলে, তুমি চলে যাবে বলে আবার ফেরত এলে যে? আর এটা তো মা, অর্থাৎ ইন্দুর শাশুড়ি মা নয়। মা তো ঘুমাচ্ছে। তখনই মহিলাটি ঘুমটা খোলে। দেখা যায় মহিলাটি আর কেউ নয়, সুন্দরী। ইন্দু গৌরকে প্রশ্ন করে, তুমি এত রাতে ছাদে কেন? তাতে গৌর বলে, মা ঘুম চোখে তাকে বলেছে উনি ছাদে আসতে পারবেন না, তাই সেই যেন ছাদে এসে দেখে যায় কে তাকে ডেকেছিল। তখনই নিচ থেকে পুষির চিৎকারে সবাই নিচে নেমে আসে। ইন্দুর শাশুড়ির ঘরে এসে তারা দেখে সুজাতর মায়ের মুখ থেকে কনক ভৃঙ্গরাজ তেল চুইয়ে পড়ছে। ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডক্টর এসে জানায় কেউ জোর করে ওনাকে নিশ্চয় প্রচুর তেল গিলিয়ে দিয়েছে, যার থেকে পয়জনিং হয়ে উনি প্যারালাইজড হয়ে গেছেন। ইন্দু এবার পুষিকে জিজ্ঞাসা করে, সে অত রাত্রে মায়ের ঘরে কেন গেছিল? তাতে পুষি বলে, সেও ঘরে মাথা ব্যথার ট্যাবলেট আনতে গেছিল। কিন্তু ইন্দু সন্দেহ করে বলে, পুষি হয়তো চিরকুটটা দিয়ে তার মাকে ছাদে রেখেছিল এবং রাতে তার মা ছাদে গেছে কিনা দেখতে ও ঘরে গেছিল। তবে সে পুষিকে বিশ্বাস করে যে পুষি তার মাকে কখনো মারতে পারে না। পুষি এবার কনফেস করে, সেই চেয়েছিল চিরকুট লিখে তার মাকে ভয় দেখাতে, যাতে তার মা একা থাকতে ভয় পেয়ে তাদের আর কুশিদের বাড়ি থেকে বের করে না দেয়। তবে কিভাবে যে কি হলো পুষি কিচ্ছু জানে না। মিহির এবার ইন্দুর কাছে আসে ইন্দুর টিমে নেওয়ার জন্য। সকালে বাড়ি ফেরার সময় সুজাত মিহিরকে বলে, মা অসুস্থ হওয়াতে তোমাদেরই তো ভালো হলো বলো। তাতে মিহির বলে, যে যার পাপের শাস্তি পায় সুজাত। বাড়ি ফিরে সুজাত গৌরকে বলে, জেঠুরা এখন বাড়ি ছেড়ে যাবে না, তাই তাদের সমস্ত জিনিসপত্র যেগুলো সে গতকাল রাত আধা করে ফেলেছিল সেগুলো আবার জায়গা মতো রেখে দিতে। ইন্দু গৌরকে জিজ্ঞাসা করে, জিনিসপত্র গোছানোর সময় জেঠুর ঘরে ওই কনক ভৃঙ্গরাজের তেলের কয়টা পেটি ছিল? গৌর বলে, সেখানে সিল করা একটাই পেটি ছিল। ইন্দু এবার গৌরকে সেটা নিয়ে আসতে বলে। জেঠুকে জিজ্ঞেস করলে জানা যায় পেটিতে মোট 24টা করে শিশি থাকে। গৌর পেটিটা নিয়ে আসলে দেখা যায় তেলের শিশি ভর্তি পেটির সিলটা কাটা। ইন্দু তার ঘরে সুন্দরীকে ডেকে তেলটার ব্যাপারে জিজ্ঞাসা করলে সুন্দরী জানায় ওই তেলটা মাথায় মাখলে নাকি ঘুম খুব ভালো হয়, সেও একদিন মেখে দেখেছিল। এরপর বাড়িতে ইন্সপেক্টর সমাদ্দার আসে। তিনি এসে জানান চারুর মৃত্যু হয়েছে ধুত্রা খেয়ে, এবং সুজাতর মায়ের পেটেও যে তেলটা পাওয়া গেছে তাতে ধুত্রর পাতা মেশানো ছিল। অফিসার তেলের পেটিটা টেস্টের জন্য নেন। ইন্দু জানায় পেটির মধ্যে 24টা শিশির থেকে 3টে শিশি মিসিং। ইন্দু এবার সবার অলক্ষ্যে সুজাতর ঘরে ঢুকে তার ল্যাপটপটা দেখতে নেয়। পাসওয়ার্ড থাকার কারণে ল্যাপটপটা সে খুলতে না পারলেও একটা ড্রাইভ খুঁজে পায়, কিন্তু ইন্দু ড্রাইভটা ওপেন করলে সেটাও ফাঁকা দেখায়। হয়তো সেটা সব ফাইল মুছে ফেলা হয়েছে এটা ভেবে ইন্দু ওই ড্রাইভের ডেটাগুলো রিস্টোর করার জন্য একটা দোকানে খোঁজ নেয়। রাত্রে সুন্দরী ইন্দুর ঘরে এসে একটা চিরকুট দেখিয়ে বলে, এই হুমকি চিঠিটা কেউ আজ তার ঘরে রেখে গেছে। ইন্দু বলে, সেও এই একই হুমকির চিরকুট পেয়েছে। এ বাড়িতে আবার কেউ খুন হতে পারে ভেবে সুন্দরী খুবই ভয় পেয়ে যায়। রাত্রে ইন্দু স্বপ্নে যেন চারুকে দেখতে পায়। চারু যেন বলছে,
আমি তোমার সাথে কথা বলতে আসছিলাম আর ওরা আমায় মেরে ফেললো। সে যেন আরও বলে, লাবণীকে মারতে কেউ তো দেখেছে। কি দেখেছে? হঠাৎ ইন্দুর ঘুমটা ভেঙে যায়। এরপর সকালে সুজাতাও এসে জানায় সেও হুমকির চিরকুট পেয়েছে। ইন্দু চারুর খুনের ব্যাপারে সুজাতাকে সন্দেহ না করলেও লাবণী ও সৌগতর খুনের ব্যাপারে যে সন্দেহ করে সেটা সুজাতাকে জানায়। আর কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা দেখতে ইন্দু লাবণীর মেসে চলে যায়। ইন্দু তৃপ্তি রাহাকে জিজ্ঞাসা করে লাবণীর খুনের রাতে উনি তেমন সন্দেহজনক কিছু দেখেছেন বা শুনেছেন কি না। উনি জানান উনি যেহেতু ঘুমের ওষুধ খেয়ে ঘুমন তাই তেমন কিছু জানেন না। তবে উল্টো দিকের ঘরের মানুষই রাত জেগে যেহেতু পড়াশোনা করে তাই ও কিছু জানলেও জানতে পারে। ইন্দু সন্ধ্যাবেলা এলে মানুষের দেখা পেতে পারে। ইন্দু টেবিলের উপর বই খাতার মধ্যে লাবণীর কিছু রিপোর্ট দেখতে পায়। সেগুলোর মধ্যে থেকে কয়েকটা পেপার ও রিপোর্ট ইন্দু ওনারের অলক্ষ্যেই ব্যাগে ঢুকিয়ে নেয়। ইন্দু এবার ড্রাইভটার ডেটা রিকভারি করতে দিয়ে আসে। ওদিকে মিহির সুজাতাকে বলে সেও একটা হুমকি চিরকুট পেয়েছে। মিহির সব কিছুর জন্য ইন্দুর ওপর সন্দেহ করলে সুজাতা তার কথার টানে একটা প্রতিবাদ করে। দুপুরে বইয়ের দোকানে জনার্দন বাবুকে বেরিয়ে যেতে দেখে ইন্দু এসে দোকানে ঢোকে এবং দোকানের এক কর্মচারীর থেকে কায়দা করে নৈহাটির লাবণীর বাবার দোকানের ঠিকানাটা বের করে নেয়। সুজাতা বাড়ি ফিরে জেঠুকে বলে তেলের শিশিতে কোনো বিষ পাওয়া যায়নি। এছাড়া জানা যায় জেঠু জেঠিমার ঘরেও কেউ একই হুমকির চিরকুট রেখে গেছে। ইন্দু চলে যায় লাবণীর বাবার দোকানে। সেখানে গিয়ে নিজের পরিচয় দিয়ে ইন্দু লাবণীর সন্তানের পিতৃ পরিচয় সম্পর্কে ওনার কাছে জানতে চাইলে লাবণীর বাবা এক প্রকার দূর দূর করেই ইন্দুকে তাড়িয়ে দেয়। ইন্দুও এর শেষ থেকে ছাড়বে বলে বেরিয়ে আসে। ইন্দু এবার লাবণীর মেসের মানসীর সাথে কথা বলতে চায়। সে বলে সেদিন চারু নামের কেউ একজন লাবণীর সাথে কথা বলতে এসেছিল। চারু লাবণীকে বলেছিল আমার আর তোমার উপর রাগ নেই, তুমি নিজের সর্বনাশ করে আমাকে বাঁচিয়ে দিয়েছ। এরপর চারু চলে যেতে নেয়, কিন্তু সিঁড়ির কাছ থেকে কাউকে উপরে উঠে আসতে দেখে সে লুকিয়ে পড়েছিল। কিন্তু কাকে দেখে লুকানোর চেষ্টা করেছিল সেটা নাকি মানুষই দেখেনি। ইন্দু বাড়ি ফিরতেই সুন্দরী দরজা খুলে দেয়। ইন্দু সুন্দরীকে জিজ্ঞাসা করে তার বৌভাতে এবাড়ির সব কটা দোকানের কর্মচারী কি নিমন্ত্রিত ছিল। সুন্দরী জানায় শুধু সৌগতর ফার্নিচারের দোকানের কর্মচারীদেরই নিমন্ত্রণ ছিল, আর বাকি দোকানের কর্মচারীদের জন্য খাবার প্যাক করানো হয়েছিল। এরপর ইন্দু কুশির ঘরে চলে আসে। কুশি সবার অদরকারি ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে তার পুতুলের বাক্সে রাখত। ইন্দু সেখান থেকেই তার বৌভাতের ক্যাটারারের ভিজিটিং কার্ডটা চেয়ে নেয়। এরপর ইন্দু কুশির কাছে কুশির বিয়ের কার্ডটা একবার দেখতে চায়। বিয়ের কার্ডে ইন্দু বিয়ের তারিখটা দেখে নেয়। ইন্দু নৈহাটি গেছিল জানতে পেরে সুজাতু ইন্দুর ঘরে আসে। তখনই ইন্দু মেস থেকে পাওয়া লাবণীর প্রেগনেন্সির কিছু রিপোর্ট ও লাবণীর হাসপাতাল থেকে ছুটি করিয়ে আনার আবেদনপত্রে সুজাতার সই দেখিয়ে সুজাতাকে প্রশ্ন করে লাবণীর সন্তানের পিতৃ পরিচয় কী, কার সন্তানের দায় স্বীকার করেছে সে। সুজাতা এর কোনো উত্তর দেয় না। এরপর রাত 10:55 বেজে যায়। হুমকির চিঠি অনুযায়ী ঠিক রাত 11টার সময় সকলকে ছাদে যেতে বলা হয়েছিল। মিহির তার কৌতূহল চাপতে না পেরে 10:55 নাগাদ ছাদে যাবে বলে ঘর থেকে বেরোয়। ছাদে যাওয়ার আগে উঠোনে একটা পুটুলি রাখা দেখতে পায় মিহির। সেটা ভালোভাবে দেখতে গেলে কেউ আচমকা মিহিরের মাথায় পেছন থেকে আঘাত করে। অচেতন হয়ে যায় মিহির। ওদিকে ঘুমন্ত ইন্দুর ঘরেও কেউ জ্বলন্ত নারকেল ছোবড়া ছুঁড়ে দেয়। সারা ঘর ধোঁয়ায় ভরে যায়। ইন্দু প্রচণ্ড শ্বাসকষ্টে প্রাণপণে দরজা জানলা ধাক্কে সকলকে ডাকতে থাকে। অবশেষে সুজাত এসে দরজা খুলে ইন্দুকে বাঁচায়। ইন্দুর অবস্থা একটু স্বাভাবিক হলে ইন্দু সুজাতকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। সুজাত বলে কেউ তোমার ঘরে দরজার খিল বাইরে থেকে আটকে ভেতরে জানালা দিয়ে নারকেল ছোবড়া ফেলে দিয়েছিল। ইন্দু বলে ওই নারকেল ছোবড়াতে ধূত্রর গুঁড়ো দেওয়া ছিল। সেই ধোঁয়াতে সে গন্ধ পেয়ে হ্যালোসিনেট করছিল। তাকে এভাবেই ধূত্র দিয়ে মারার চেষ্টা করা হচ্ছিল। এরপর বুলবুলিও সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায়। এরপর ডক্টর এসে বুলবুলিকে দেখে যায়। তার সাথে কথা বলতে গিয়ে ইন্দু জানতে পারে পরশুদিন বুলবুলির জন্মদিন। ইন্দু বুলবুলিকে নিজের কাছে ঘুমাতে নিয়ে যেতে চাইলে বুলবুলি বলে সে রাত জেগে খারাপ ছেলেদের থেকে মাকে পাহারা দেয়। এছাড়া বুলবুলি ইন্দুকে জিজ্ঞাসা করে বড় মামা অর্থাৎ সৌগত কি স্টার হয়ে গেছে? বড় মামা অ্যাঞ্জেল নাকি ডেভিল? বড় মামা তাকে কেন বলেছিল বুলবুলির বাবা ডেভিল? এরপর সারা রাত ইন্দুর আর ঘুম হয় না। ভোরবেলা সুন্দরী ইন্দুর কাছে ছাদে আসে।
ইন্দু তাকে সুজাত কেমন মানুষ জিজ্ঞাসা করায় সুন্দরী জানায় সুজাত একটু সন্দেহবাতিক ঠিকই, কিন্তু মনটা ভালো। অবশ্য সন্দেহটা অনেক সময় বাইরে থেকে বলে বলে মাথায় ঢোকানো হয়। আর এ বাড়িতে অন্ধকারে বহু রহস্য লুকিয়ে আছে, যার খোঁজ পায় যারা রাত জাগে। হঠাৎ সুজাত ছাদে চলে আসায় সুন্দরী থেমে যায়। দুপুরে ইন্দু হাসপাতালে মিহিরের সাথে কথা বলতে চায়। মিহির ইন্দুকে এবার সেদিনের করা প্রশ্ন, ইন্দুর বৌভাতের পরের দিন কুশির মাথা বারান্দায় ফেটে থাকলে বসার ঘরে রক্ত এলো কী করে, সেটার উত্তর দেয়। মিহির বলে কুশি সেদিন যখন মিহিরের সাথে ধাক্কা খেয়ে বারান্দায় পড়ে গেছিল তখন কুশির মাথাটা অলরেডি ফাটা ছিল। মিহিরের ইনসমনিয়া আছে, সেটাই ইন্দু মিহিরকে জিজ্ঞাসা করে। কারণ যারা রাত জাগে তারাই তো অন্ধকারকে ভালো চেনে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় ইন্দু যখন গাড়ির জন্য রাস্তার ধারে ওয়েট করছিল তখন আচমকায় কেউ একজন ভিড়ের মধ্যে থেকে ইন্দুকে গাড়ির সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সৌভাগ্যবশত ইন্দু বেঁচে যায়। হঠাৎ সেখানে ইন্দু কিসের একটা গন্ধ অনুভব করে। এরপর ইন্দু তার বৌভাতের ভিডিও ফুটেজ যেটা রিস্টোর করা গেছে সেটা নিতে চলে যায়। সেটা দেখার পর সেখান থেকে কয়েকটা স্টিল ছবির স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে নেয় এবং সেগুলো নিয়ে চারুর ফ্ল্যাটের কেয়ারটেকারের সাথে কথা বলতে চলে যায়। ইন্দু ওনাকে ছবিগুলি দেখিয়ে চারুর ফ্ল্যাটের এর মধ্যে কাদের রেগুলার যাতায়াত ছিল সেটা জানতে চায়। এরপর সে ওই ক্যাটারিং সার্ভিসের কাছে কথা বলতে চলে যায়। সেখানে সে জানতে চায় বৌভাতের রাত্রে কারা ঠিক কটা খাবার পার্সেল করিয়েছিল। এরপর সন্ধেবেলা একটা ক্যাফেতে ইন্দু সুজন সেন অর্থাৎ কুশির বরের থেকে কিছু কথা জানার জন্য তাকে ডাকে। সেখানে উনি এসে বলেন কৌশানীর মানসিক সমস্যার কথা লুকিয়ে ওনার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পর ওনারা সব জানতে পেরে যান। তবুও ওনারা মানবিকতার খাতিরে কুশির সন্তান হওয়া অবধি ও বাড়িতে থাকতে দিয়েছিলেন। কিন্তু বুলবুলির পিতৃত্বকে সুজন অস্বীকার করে। তাতে ইন্দু বলে 7 মাসে সন্তান হওয়াটা কি এতটাই অস্বাভাবিক যে সুজন বুলবুলিকে অস্বীকার করছে? তাতে সুজন বলে দুধ উতলানোর সময় ফুটন্ত দুধের গন্ধে কুশির বমি পায়। এছাড়াও সুজন বলে সন্তান হওয়া তো দূর, কৌশানীর সাথে তার ফুলশয্যাটুকুও হয়নি। সেদিন ফুলশয্যার রাতে কৌশানী সুজনকে খুব ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল। সে অসহায়ের মতো জিজ্ঞাসা করেছিল তোমার সাথেও আমাকে ঘুমোতে হবে, না হলে তুমি আমাকে মারবে, বাড়ি থেকে বের করে দেবে? ইন্দু এরপর বাড়ি ফিরে আসলে বুলবুলি ছুটতে এসে তাকে জানায় তার মা ছাদে নিজেকে দরজা বন্ধ করে নিয়েছে। এদিকে আমরা দেখতে পাই কুশির ছাদে রেলিংয়ের ওপর উঠে নিচে ঝাঁপ দিতে চেষ্টা করছে। শেষ মুহূর্তে ইন্দু এসে তাকে আটকে নেয়। ইন্দু কুশিকে জড়িয়ে বলে তোমাকে আর কষ্ট পেতে হবে না। তাতে কুশি বলে ভালো মেয়ে, তুই সব জেনে গেছিস? কুশি ইন্দুকে ঘরে নিয়ে এসে ভেজা কাপড় চেঞ্জ করিয়ে দেয়। সুজাতাও বুলবুলির কাছে খবরটা পেয়ে ছুটে আসে। এবার ইন্দু সুজাতার ওপর প্রচণ্ড রেগে গিয়ে বলে তোমরা বাড়ির সকলে নিজেদের মধ্যে কথা বলে একটু বিশ্বাস করতে, তাহলে এ বাড়িতে এতগুলো মর্মান্তিক ঘটনা ঘটতো না, আর দিদিরও আজ চরম স্টেপ নিতে বাধ্য হতো না। সুজাত কথাটা এড়িয়ে যাওয়ার জন্য মিহিরকে হসপিটাল থেকে আনতে যাবে বলে বাইরে বেরিয়ে আসে। পেছন পেছন ইন্দুও তাকে ডাকতে ডাকতে বেরিয়ে আসে। তখনই দেখা যায় বাড়িতে পুলিশ এসেছে। ইন্দুই ওনাকে আজ এখানে ডেকেছে। ইন্দু বলছে সে তো সব জেনে গেছে, তাই আজ পুলিশ এসেছে। তাতে জেঠিমা বলে এ বাড়ির কলঙ্ক মানে তো তোমারও কলঙ্ক, তুমি তো এ বাড়িরই বউ। সে কথার উত্তরে ইন্দু বলে না, সেটা নয়, এতদিন এ বাড়িতে যেটা হয়ে এসেছে সেটা অপরাধ, আর এই অপরাধ আটকাতে আপনারা কিছুই করেননি, তাই আমাকে বাইরের লোক হয়ে নাক গলাতে হলো। ততক্ষণে পুষি ও মিহির হাসপাতাল থেকে ফিরে এসে এসব দেখে তো অবাক হয়ে যায়। পুলিশ লাবণী, সৌগত ও চারুর খুনের অভিযোগে সুজাতকে অ্যারেস্ট করতে চায়। সুজাতই ইন্দু সুজনের সাথে ক্যাফেতে কথা বলার পর থানায় গিয়ে অফিসারকে এখানে আসতে বলে এসেছিল। তাতে সবাই ইন্দুর ওপর বেশ চটে যায়। অফিসার এবার সুজাতকে প্রশ্ন করে সুজাত তো লাবণীর খুনের পর জিজ্ঞাসাবাদের সময় বলেছিল লাবণীর সাথে প্রায় 4 মাস শারীরিক সম্পর্ক তার হয়নি, কাজের চাপে, কিউরিও সব খোলার চাপে। তাহলে কিউরিওগুলো কোথায়? দোকান বাড়ি কোথাও তো নেই। তাতে ইন্দু বলে এটা একদমই সত্যি নয়, তখন আসলে সুজাতর লাবণী ও চারু দুজনের সাথেই সম্পর্ক চলছিল। সুজাত তো লাবণীর বাচ্চার পিতৃত্ব অস্বীকার করে তাড়িয়ে দিয়েছিল, আবার সেই কেন লাবণীর থাকা খাওয়া রিপোর্টে বাচ্চার বাবা হিসেবে সই কেন করেছিল? লাবণীর সন্তানের বাবা কে? কেনই বা সে লাবণীকে খুন করলো?
সবাই ইন্দুর কথা অবিশ্বাস করলে ইন্দু বলে লাবণীর মেসের একজন সেদিন লাবণীর কাছে মেসে সুজাতকে যেতে দেখেছে। এবার জেঠু ঘর থেকে বেরিয়ে আসে। তিনি কী হয়েছে জানতে চাইলে জেঠিমা সবটা ওনাকে বলে। কুশিও তখন ঘর থেকে বেরিয়ে আসে। সে আবারও ওই একই কথা বলতে থাকে, বুকাইকে বুকাইয়ের থেকে বাঁচা। অফিসার এবার সুজাতকে হাতকড়া পরিয়ে দেয়। তা দেখে জেঠু অফিসারকে জিজ্ঞাসা করে বুকাইয়ের ঠিক কতটা সাজা হতে পারে। অফিসার বলে 3 খুনের দায় যেহেতু সুজাতার ওপর, তাই যাবজ্জীবন বা ফাঁসি হতে পারে। অফিসার এবার সুজাতাকে নিয়ে চলে যেতে গেলে সকলকে একেবারে অবাক করে দিয়ে জেঠু বলে বুকাই অর্থাৎ সুজাত নয়, উনিই খুনগুলো করেছেন। তাতে সুজাত চিৎকার করে ওঠে ওনাকে থামানোর জন্য, কিন্তু সবাই তো জেনে যায়। ওনার কনফেশনে ইন্দু বলে আমি সবটা জানি জেঠু, শুধু আপনার মুখ থেকে স্বীকার করাতে চেয়েছিলাম। সবাইকে এবার বসার ঘরে আনা হয় আসল ঘটনাটা বলার জন্য। ইন্দ্রাণী অফিসারকে সুজাতকে অ্যারেস্ট করার নাটকটা করতে বলেছিল। ইন্দু এবার বলতে শুরু করে এ বাড়িতে তার বিয়ের আগে থেকেই একটা অদ্ভুত দল গড়ে উঠেছিল, মেয়েদের দল। আর তারা চায়নি ইন্দু এ বাড়িতে বউ হয়ে আসুক। সে কথা পুষি আগেই বলেছিল যে সে আর কুশি মিলে তত্ত্বের মাছের পেটে বিষপাতা ভরে রেখেছিল, আর লাবণী ইন্দুদের বাড়ির বাগানে সূচ পুঁতে রেখেছিল। দুধে আলতার থালায় গরম দুধ রাখা, লেবু মেশানো, সুজাতর তার দাদার মনে সন্দেহ ঢুকিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে মারার ইচ্ছা, এগুলোর মানে তখন ইন্দু বুঝতে পারেনি। সুন্দরীর মুখে ইন্দু শুনেছিল লাবণী খুবই ভালো মনের একটা মেয়ে ছিল। তবে সুজাতর এত সন্দেহর কারণ কি? সৌগত কি সুজাতর মনে সন্দেহগুলো ঢুকিয়েছিল? এবার সুজাত মুখ খোলে। সে বলে সুজাতর পাকা দেখার দিন থেকেই তার দাদা সৌগত তার মনে বিষ ঢোকাতে আরম্ভ করে। আমাদের ফ্ল্যাশব্যাকে সুজাত লাবণীর পাকা দেখার দৃশ্য দেখানো হয়। লাবণীদের বাড়ি গিয়ে জেঠিমা জানায় সুজাত লাবণীকে মনে মনে পছন্দ করে জানতে পেরে সৌগতই নাকি সুজাত ও লাবণীর বিয়ের কথা তুলেছে। এরপর লাবণী চা মিষ্টির ট্রেটা নিয়ে এলে সৌগত অদ্ভুত নজরে লাবণীর দিকে তাকাতে থাকে। এরপর সৌগত সবাইকে অবাক করে দিয়ে সবার সামনে সুজাতকে বলে বুকাই তোকে এবার লাবণীর আগের প্রেমিকের সাথে কম্পিট করতে হবে, সেও তো দারুণ হ্যান্ডসাম, আর শুনেছি সে এখন কলকাতাতেই নাকি থাকে। এরপর সুজাতার শুভদৃষ্টির সময় সুজাতার কানে কানে সে বলেছিল লাবণী পান পাতা সরিয়ে কাকে দেখছে রে, ওর চোখ কাকে খুঁজছে। এভাবেই সৌগত সুজাতর মনে এক এক করে বিষ ঢোকাতে থাকে। সিন বর্তমানে ফেরে। অফিসার এসব শুনে জিজ্ঞাসা করে সুজাত আর লাবণীকে আলাদা করে সৌগতর কী লাভ? ইন্দু বলতে থাকে এ বাড়িতে সুজাতর বউ হয়ে আসার পর থেকেই লাবণীর ওপর অ্যাট্রাক্টেড হয় সৌগত। এবার প্রশ্ন হলো সুজাতর জীবন থেকে লাবণীকে সে কিভাবে সরাবে। তার জন্য প্রথমে সৌগত সুজাতর মনে লাবণীর নামে বিষ ঢোকায়, আর দ্বিতীয় টোপ হলো চারু। সুজাত যে মেঘমল্লার ছদ্মনাম নিয়ে কবিতা লেখে সেটা সৌগত জানত, তাই চারুকে মেঘমল্লারের লেখা কবিতার বই কিনতে সৌগতই সুজাতর দোকানে পাঠায়। আর তারপর থেকেই দুজন কাছাকাছি আসতে থাকে। সৌগতর পাতা ফাঁদে শুধু সুজাত নয়, চারুও পা দিয়েছিল। চারু সৌগতকে ভালোবাসত, আর এরই সুযোগ নিয়ে সৌগত চারুকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বদলে তাকে সুজাতর সাথে প্রেমের অভিনয় করতে বলে। চারুর ফ্ল্যাটে যে সুজাত ও সৌগত দুজনেরই রেগুলার যাতায়াত ছিল সেটা ইন্দু সেদিন ফ্ল্যাটের কেয়ারটেকারকে সবার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে কনফার্ম করেছে। সুজাতকে সরিয়ে দিয়ে সৌগত লাবণীকে সহানুভূতি দেখিয়ে কাছে টানে, আর এই ফাঁদে পড়েই লাবণী প্রেগনেন্ট হয়। এবং এরপরে সৌগত নিজেই লাবণীর বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। শুধু সুজাত লাবণীর বাচ্চার পিতৃ পরিচয় জানতে পেরেছিল লাবণীকে যেদিন নৈহাটিতে সে রাখতে গিয়েছিল, আর এই বংশেরই সন্তান হওয়ায় লাবণী ও তার সন্তানের দায়িত্ব নেয় সে। এরপর সুজাত সৌগতর অস্ত্রেই তাকে ঘায়েল করার পরিকল্পনা করে। সুজাত ও সৌগতর বিয়ের সময় থেকে তার মনে নানাভাবে সন্দেহ ঢোকাতে শুরু করে। ইন্দু ও অঞ্জনের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে এটা সুজাতই সৌগতর মাথায় ঢোকাতে চেয়েছিল, কিন্তু প্রাণে মারতে চায়নি। তাতে অফিসার প্রশ্ন করে তবে সৌগতকে কে মারল? ইন্দু বলে সেটা আর একটা গল্প। জেঠুই সৌগত সিগারেটে ধূত্রর গুঁড়ো ভরত ও তার থেকে সৌগত হ্যালোসিনেট করত। জেঠুর উদ্দেশ্য ছিল সৌগতকে স্লো পয়জনিং করিয়ে পাগল করে তোলা, কিন্তু ওনার এই আক্রোশের যেটা কারণ ইন্দু এবার সেই গল্পই বলতে থাকে। ইন্দুর বিয়ের কালরাত্রির রাতে লাবণী সৌগতর সাথে লুকিয়ে শেষ বোঝাপড়া করতে আসে। সে জানতো না সেটাই হবে তার জীবনের শেষ রাত।
সৌগত সে রাতে লাবণীকে টাকার অফার করে বাচ্চাটাকে অ্যাভয়েড করতে বলেছিল, কিন্তু লাবণী কিছুতেই রাজি হয় না। সে বলে সে এবার সবটা ইন্দুকে জানিয়ে দেবে। লাবণী বেরিয়ে গেলে সৌগত জেঠুকে ফোন করে ডেকে হুমকি দেয় জেঠু যেন লাবণীর মুখ বন্ধ করতে তাকে খুন করে, নইলে সৌগত ওনাদের এ বাড়ি থেকে বের করে দেবে। আর মাথার ছাদ বাঁচাতে জেঠু বৌভাতের রাতে বৌভাতের খাবার লাবণীর কাছে পৌঁছে দেয়। অফিসার এই কথাটার প্রমাণ চাইলে ইন্দু বলে অনেক চেষ্টার পর সে তার বৌভাতের ভিডিও রিকভার করতে পেরেছে। সেখানে দেখা যাচ্ছে জেঠু খাবার প্যাক করাচ্ছে, আর ক্যাটারার বলেছে জেঠু তার দোকানে যত কর্মচারী তার থেকে একটা এক্সট্রা খাবার নিয়েছিল। আর লাবণীর মেসের মানুষই চাপে পড়ে স্বীকার করেছে যে যে লাবণীকে খাবার দিতে এসেছিল তাকে সে দেখেছে। ইন্দু মানুষীকে এবারে সবার ফটো দেখালে সে কনফার্ম করে ওটা জেঠুই ছিল। এত চেষ্টা করেও জেঠু তার মাথার ছাদ বাঁচাতে পারছিল না। সৌগত তাদের আবার এ বাড়ি ছাড়ার হুমকি দেয়। এবার জেঠু ভাবল সৌগতর এই হুমকিটাকেই বন্ধ করতে হবে। আর লাবণীর মৃত্যুর খবর সৌগতর কাছে দিতে গিয়ে জেঠু সৌগতর সিগারেটের প্যাকেটটা বদলে প্রচুর পরিমাণে ধূত্রর গুঁড়ো মেশানো সিগারেটের প্যাকেটটা রেখে দেন। আর ওই ওভারডোজেই এক রাতে 20টা সিগারেট খেয়ে বিষ ধোয়ায় ফুসফুস কোলাপস করে সৌগত মারা যায়। অফিসার এবার চারুর মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করলে জেঠু বলতে থাকে চারু যে রাতে মারা যায় সে রাতে চারু এ বাড়িতে যখন উঁকি মারছিল তখন জেঠু তাকে দেখে নেয়। তখনই জেঠুর মনে পড়ে এই মেয়েটি ওনাকে সেদিন লাবুর মেসে ঢুকতে দেখেছিল। তাতে জেঠিমার মনে ভয় ঢোকে, কারণ তারপরের দিন পুলিশের চারুকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। চারু এসেছিল ইন্দুকে কিছু কথা বলতে। জেঠিমা চারুকে ইন্দুর সাথে কথা বলাবে বলে ডেকে এনে তার চায়ে ধূত্রর বিষ মিশিয়ে খাইয়ে তাকে খুন করে। অফিসার জিজ্ঞাসা করে কলকাতার মতো শহরে পুষি কিভাবে ধূত্রা পাতা পেল? তাতে ইন্দু বলে পুষি জেঠুর আয়ুর্বেদিক দোকান থেকে পেয়েছে, আর সেই দোকানে ধূত্রপাতা দিয়ে তৈরি হাঁপানির ওষুধের খুব সুনাম। ইন্দু সেই দোকানের খোঁজ কিভাবে পেল সেটা এবার সে বলে। ইন্দুর শাশুড়িকে মাথায় দেওয়ার তেলটা খাওয়ানোর পর ইন্দু জানতে পারে ওই তেলগুলো জেঠুর দোকানের। তাই ইন্দু একদিন জেঠুর দোকান দেখতে যায় এবং গিয়ে দোকানের নামটা দেখে বোঝে ওটা সুজাত সৌগত পুষির বাবা দেবদূত দাশগুপ্তের নামে। আর দেবদূত মানে তো অ্যাঞ্জেল, ডেভিল স্টাম্পেট, অ্যাঞ্জেল স্টাম্পেট। চারুই ইন্দুকে এবাড়ির ব্যবসায় মন দেওয়ার কথা বলেছিল, অর্থাৎ এই দোকানটার কথাই বলেছিল। ইন্দু জেনেছে ধূত্রর আর এক নাম হলো কনক। এবার আসে ইন্দুর শাশুড়ির পালা। উনিও জেঠুকে বাড়ি থেকে তাড়াতে চেয়ে জীবনের চরম ভুলটা করে বসেন, কারণ জেঠুর লক্ষ্যই ছিল কুশি আর বুলবুলির নিরাপত্তা, মাথার ছাদ রক্ষা করা। তাই জেঠু তেলের মধ্যে ধূত্রর পাতা বেটে মিশিয়ে ইন্দুর শাশুড়িকে খাইয়ে দেন। ইন্দুর শাশুড়ির ওপর হামলা হওয়ার পরই ইন্দুই হুমকির চিরকুটটা সবাইকে পাঠিয়েছিল, যাতে যে আসল অপরাধী সে ভয় পায়। মিহির ইনসমনিয়ার রুগী হওয়ায় এবারে রাতের অন্ধকারের ঘটে যাওয়া কেচ্ছার কথা জানতে পারে। তাই জেঠু সেই রাতে মিহিরের ছাদে যাওয়ার আগে তার মাথায় অতর্কিতে ধূত্রপাতা গুঁড়ো করার হামন্দিস্তা দিয়ে আঘাত করে। ইন্দু মিহিরের ক্ষতস্থানে গন্ধটা পেয়েছিল। এরপর ইন্দুর ঘরে ধূত্রর বীজের ধুনো দেওয়া জ্বলন্ত ছোপড়া ছুড়ে দেয় জেঠু। এতে জেঠু ভেবেছিল ইন্দু হয়তো বীজ ধোয়ায় মারা যাবে। সেই সময়ও ইন্দু এই একই গন্ধ পেয়েছিল এবং আজ সকালে ইন্দুকে যখন ভিড়ের মধ্যে থেকে কেউ ধাক্কা মেরে গাড়ির সামনে ফেলে দেয় তখনও ইন্দু ওই গন্ধটাই পেয়েছিল। এই গন্ধটা হলো আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে করতে জড়িবুটি বাড়তে বাড়তে জেঠুর হাতের একটা অদ্ভুত গন্ধ হয়ে গেছিল। ইন্দু এই গন্ধটাই পাচ্ছিল, আর সেটা থেকেই ইন্দু জেঠুকে আইডেন্টিফাই করে। এবার অফিসার জিজ্ঞাসা করে শুধুমাত্র নিরাপত্তা ও মাথার ছাদটা বাঁচানোর জন্যই জেঠু এত বড় কাজটা করলো? তাতে ইন্দু বলে এছাড়াও আরও একটা বড় কারণ আছে। মিহির একবার বলেছিল এ বাড়িতে দুটো বৃত্ত আছে এবং মাঝে মাঝে ওই বৃত্ত দুটো একে অপরকে ক্রসও করে। তাহলে ওই বৃত্ত দুটো কে? সেই বৃত্ত দুটো হলো দুটো গর্ভের গল্প, দুটো রহস্যের গল্প। একটা হচ্ছে লাবণী আর একটা কৌশানী। আর বৃত্ত দুটোর একটিই মাত্র ছেদবিন্দুতে আছে সৌগত। ইন্দু এবার এই বাড়ির সেই ভয়ঙ্কর কেচ্ছার কথা অফিসারকে বলতে থাকে। সেটা হলো কুশির মেয়ে বুলবুলির বাবা সৌগত। কুশি প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর সৌগত জোর করে তাড়াহুড়ো করে সুজনের সাথে কুশির বিয়ে দিয়ে দেয়। কিন্তু কুশির শ্বশুরবাড়ির সকলে বুঝে যায় কুশি প্রেগনেন্ট, তাই ছোট্ট বুলবুলিকে নিয়ে কুশিকে এ বাড়িতে ফেরত আসতে হয়। আবার শুরু হয় কুশির ওপর সৌগতর যৌন নির্যাতন। বুলবুলি যেহেতু একটু একটু করে বড় হচ্ছিল তাই সে বুঝতে পারছিল ওর মায়ের সাথে কিছু খারাপ হচ্ছে। তাই বুলবুলি রাত জেগে তার মাকে পাহারা দিত। আরও একজন পাহারা দিত কুশিকে,
সে হলো মিহির। মিহিরের নৈশ টহলের জন্যই সৌগতর অত্যাচার কিছুটা বন্ধ হয়, কিন্তু বুলবুলি ভুল বুঝতো মিহিরকে। তাই সেদিন মিহির বুলবুলিকে বলেছিল, খারাপ ছেলে খারাপ নয়। সুজাত সৌগতর মা তার বড় ছেলে সৌগতর কুকীর্তি এতটা যত্ন করে লুকিয়ে রেখেছিলেন যে বহুদিন পর্যন্ত সুজাতও তার দাদার এই বিকৃত লালসার কথা আঁচ করতে পারেনি। কিন্তু আসল অপরাধী এখানে সুজাত সৌগতর মা। তাকে তো শারীরিক অসুস্থতার জন্য আইনি শাস্তি দেওয়া যাবে না। তার অন্ধ পুত্র স্নেহ অন্যায় অনৈতিক কাজের প্রশ্রয়েই তো সৌগতর মতো একটা দানব তৈরি হয়েছিল। সৌগত আর সৌগতর মতো দানবদের প্রথম থেকেই যদি কড়া হাতে শাসন করা যায়, তবে কুশী লাবণীর মতো মেয়েরা বেঁচে যায়। জেঠুর মতো মানুষেরাও অপরাধী হয় না। জেঠু ধরা পড়ে গেলেও ওনার আর কোনো দুঃখ থাকে না। উনি সুজাতর উদ্দেশ্যে বলেন, এই বুড়োটাকে বাঁচাতে নিজের জীবনটা হাসতে হাসতে নষ্ট করে দিচ্ছিলি। আসল দেবদূত তো তুই। তিনি সুজাতর হাতে সকলের দায়িত্ব দিয়ে চলে যান। পরের দিন সকালে ইন্দু তার বিধবার সাজ ছেড়ে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বেরোতে যায়। তা দেখে সুজাত বলে, চলে যাচ্ছ? ইন্দু বলে, এ বাড়িতে থাকার তো আর কোনো কারণ নেই। তাতে সুজাত বলে, তোমাকে আটকানোর আমার কোনো অধিকার নেই, তাই না? ইন্দু বলে, অধিকার থাকলে আটকাতে? এখানেই শেষ হয় ইন্দু সিরিজের লাস্ট পার্টটি।